এখানে ধরেন কিছু কিছু বিষয় কি কারণে এখন পর্যন্ত ঠিক মতো হয়নি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে এখনো নিখোঁজ আছেন, এরকম এই তালিকাটা তৈরি করতে এত দেরি হলো কেন, হচ্ছে কেন? এটা তো সরকারের যে কাঠামো আছে, প্রশাসনিক কাঠামো, সেখানে যদি তারা থানা প্রশাসন পর্যন্ত এবং থানা প্রশাসনকে যদি বলা হয় ইউনিয়ন পর্যন্ত কাজ করে তালিকাটা তৈরি করতে, এটা কেন সম্ভব হবে না? এটার জন্য এটা তৈরি করতে কেন সময় লাগবে? মানে থানা প্রশাসন যদি ওই থানায় কারা কারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ধরন কেমন, সেটা তালিকা তৈরি করা এবং তাদের মধ্যে কাদের কি অবস্থা, আর্থিক অবস্থা, এটা তৈরি করাটা খুবই সহজ কাজ। এটা তো কোনো কঠিন কাজ না। এটা তো এই নেটওয়ার্কটা তো আছেই দেশে। এটা কেন এখন পর্যন্ত হয়নি বলে গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যারা, তাদের মধ্যে শ্রমিক এবং অসচ্ছল পরিবারের সদস্যই বেশি। মানে আমরা যত জনের নাম দেখছি তাদের মধ্যে খুবই সচ্ছল, খুব ধনী মানুষ, তাদের অনেক টাকা পয়সা আছে, এরকম তো দেখা যাচ্ছে না। বেশিরভাগই যেমন চোখ নাই, হাত নাই, পা নাই, পড়ে আছে শত শত মানুষ। এবং ঢাকার বাইরেও বহু হাসপাতালে, যে সমস্ত হাসপাতালে ঠিকমতো চিকিৎসাই নেই, সেখানে পড়ে আছে, কিন্তু তাদের কোনো দায়িত্ব সরকার গ্রহণ করছে না। আমরা এখানে পরিষ্কারভাবে বলেছি যে এদের সবার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। মানে নিহত এবং আহত সকল পরিবারের কর্ম একমাত্র কাজের মানে যিনি আয় রোজগার করতেন কিংবা ভবিষ্যতে আয় রোজগার করবেন সেই সন্তান, তার দিকে বাবা মা তাকিয়ে আছে যে সে লেখাপড়া শেষ করবে কিংবা সে ইতিমধ্যে সে কোনো একটা কাজের মধ্যে আছে, তার উপরে নির্ভর করে পুরো পরিবার। সে মারা গেছে কিংবা তার হাত নাই কিংবা পা নাই কিংবা চোখ নাই, সে সম্পূর্ণভাবে অক্ষম। এখন তার দায়িত্ব কেন রাষ্ট্র গ্রহণ করবে না? এই তাদের মধ্যে দিয়ে, তাদের ত্যাগের মধ্যে দিয়ে তো এই সরকার ক্ষমতায় আছে, এটা তো প্রথমেই তাদের এই কাজটা করার কথা। আপনার দাবিগুলি পড়লে মনে হবে এত দাবি এই সরকার কিভাবে পূরণ করবে। এত দাবি না তো আসলে, এগুলো হচ্ছে একটা কাজ করলেই সরকার সমস্ত দাবি পূরণ করা সম্ভব হয়, সেটা হচ্ছে জনগণের দিকে ঘাটটা কি ফেরানো। ঘাটটা যদি জনগণের দিকে ফেরে তাহলে স্বয়ংক্রিয়ভাবে সমস্ত অনেকগুলো মন্ত্রণালয় আছে, এটা একটা মন্ত্রণালয় না, একজন উপদেষ্টা না, একজন কর্মকর্তা না, এটা বহু লোক, তো রাষ্ট্রের তো এক পুরো ব্যবস্থাপনা আছে। এই কাজগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে 13 দফা অনেক দাবি না, আসলে এই প্রত্যেকটা কাজই এই সরকারের পক্ষে করা সম্ভব। তার মধ্যে প্রধান হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা নিহত আহত হয়েছেন তাদের দায়িত্ব গ্রহণ করা, এবং যারা আহত হয়েছেন তাদের 1 লাখ টাকা তাদের হাতে ধরিয়ে দিলে টাকা পয়সা ধরিয়ে দেওয়ার দরকার নেই, তবে পুরো দায়িত্বটা গ্রহণ করতে হবে তাদের, এবং ওই পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে, এইটা নিশ্চিত করা। সংবিধান নিয়ে কাজ হচ্ছে, সংবিধান কমিশন, এখন বিভিন্ন কমিশন হইল আপনার গত মাসের 11ই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন, প্রজ্ঞাপন জারি হলো মাত্র। এটা কী কারণে? মানে এখন তো এই জরুরি ভিত্তিতে 11 তারিখে 12 তারিখে কী কারণে প্রজ্ঞাপন হয়নি? 12 তারিখে কমিশনগুলি কেন গঠন হয়নি? কেন তারা কাজ শুরু করেনি? এই সময়গুলো যে চলে যাচ্ছে, এই সময়গুলো চলে যাওয়া তো পুরো দেশের জন্য একটা খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে, কারণ এই কাজগুলোর মধ্যে দিয়েই তো ভিত্তিটা তৈরি হবে। এবং এইরকম শৈথিল্য এবং এরকম দুর্বলতা সরকারের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি বলেই এই আক্রমণগুলি হচ্ছে। যে আক্রমণগুলির কথা হলো যে মাজার কেন ভাঙচুর হচ্ছে, মন্দিরের উপরে কেন হামলা হচ্ছে। এখন সামনে দুর্গাপূজার জন্য যারা দুর্গাপূজা সামনে রেখে কাজ করছেন, প্রতিমা তৈরি করছেন কিংবা সেটা নিয়ে সাংস্কৃতিক তৎপরতা, বিভিন্ন ধরনের উৎসব, এটা তো উৎসবের ভাব আসার কথা। উৎসবের ভাব আসার বদলে তাদের মধ্যে কী কারণে ভয় থাকবে, কী কারণে আতঙ্ক থাকবে? এই আতঙ্কের ভাবটা তৈরি করাটা একটি কার লাভ হচ্ছে? এইটা লাভ তো স্বৈর শাসকদের হবে, কিংবা ভারতে যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে তাদের জন্য লাভ হবে। এবং এই যে ভাঙচুরগুলো হচ্ছে, এই ভাঙচুরগুলোর সুফলভোগী কারা থাকে? মানে যারা করছেন এগুলো ধর্মের নাম করে, তারা বলছেন যে তারা ইসলাম ধর্মের নাম করে করছেন, কিন্তু তারা আসলে সুবিধা করে দিচ্ছেন স্বৈর শাসককে, সুবিধা করে দিচ্ছে ভারতের হিন্দুত্ববাদীদের। তো এটা কি এই জিনিসটা, এই সাধারণ জিনিসটা তো সরকারের কণ্ঠস্বরটা একটু জোরালো করতে হবে। সরকার তো জোর গলায় বলতে হবে যে এই সমস্ত ভাঙচুর বন্ধ করো। তাদের কণ্ঠে জোরটা কেন আসছে না এটা আমি বুঝতে পারি না। খুবই জোর গলায় বলতে হবে যে নারীর উপর আক্রমণ করা যাবে না, পরিচয়ের কারণে আক্রমণ করা যাবে না। একজনের পরিচয়, সে মুসলিম কিংবা হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ কিংবা অবিশ্বাসী যাই হোক না কেন, তার পরিচয়ের কারণে কেন তার উপরে হামলা হবে? সে নারী, তার লিঙ্গীয় বৈচিত্র্য আছে, তার উপরে কী কারণে হামলা হবে? কী কারণে একটা মাজার
যেটা জাবের সাহেব বলেছেন যে বহু পার্থক্য থাকতে পারে চিন্তার পার্থক্যের কারণে আক্রমণ হবে কেন, মতামতের কারণে কেন আক্রমণ হবে? আপনি মত যদি পছন্দ না হয়, আপনার মত আপনি প্রকাশ করেন, মতের উত্তর যে মত দিয়ে হবে, কথার উত্তর কথা দিয়ে হবে, চিন্তার উত্তর চিন্তা দিয়ে হবে। এটি তো আমাদের লড়াইয়ের মূল বিষয়বস্তু ছিল স্বৈর শাসনের সময়, যে চিন্তার কারণে কারো উপরে আক্রমণ করা যাবে না, দ্বিমতের কারণে ভিন্ন মতের কারণে কারো উপরে আক্রমণ করা যাবে না। সেইটাই ঘটনাটা ঘটছে। এটা তো গণঅভ্যুত্থানের পুরো যে অর্জন কিংবা গণঅভ্যুত্থানের এই বিজয়ের মধ্যে দিয়ে যে একটা আনন্দ, এটাকেই ম্লান করে দিচ্ছে। আনন্দের বদলে মানুষের মধ্যে ভীতি আসছে। এটা কি একটা ভয়ঙ্কর কথা না? কেন যেখানে আনন্দ হবে, আশাকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটাকে বাড়ি দিচ্ছে, সেটার উপরে আঘাত আসছে এই সমস্ত কিছু দুর্বৃত্তের কারণে, যারা ধর্মের কারণে কিংবা ধর্মের নাম করে এই সমস্ত কাজগুলি করছে, কিংবা নানা রকম পরিচয়ের নাম দিয়ে তারা এই সমস্ত কাজ করছে। তো এটা আমরা চাই যে সরকারের কণ্ঠস্বর আর একটু জোরালো, এবং সেই জোরালো করার মধ্যে দিয়ে যে বিশেষ ক্ষমতা আইন, তারপরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, একটু কথা শুনতে পাচ্ছি যে বাতিল হবে, তারপর গোয়েন্দা সংস্থাগুলোর যে ভূমিকা, এই কয়দিন আগেও মায়ের ডাক সংগঠন, তারা এতদিন ধরে গুমের বিরুদ্ধে কাজ করছে, তাদের বাড়ি থেকে আবার তুলে নিয়ে যাচ্ছে, এবং সেটা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নেই। কথাবার্তা হওয়ার পরে তাদেরকে ছেড়ে দিল, কিন্তু পুরো জিনিসটাই তো একটা আশঙ্কার এবং ভয়ের বিষয়টা তৈরি করে। দ্রব্যমূল্যের কথা আপনারা শুনলেন, কী কারণে দ্রব্যমূল্য কমবে না? মানে একই রকম আগে সরকার করতো যে হ্যাঁ আমরা ব্যবস্থা করছি, কিংবা আমরা দাম ধরে দিয়েছি, এই দামে বেশি করা যাবে না, এইভাবে তো দ্রব্যমূল্য কমে না। এখন চাঁদাবাজি একটা ছিল, চাঁদাবাজির কথা আমরা যেটা বলেছি, চাঁদাবাজি একটা তো ব্যাপকভাবে, চাঁদাবাজিটাই একটা প্রধান বৈশিষ্ট্য ছিল গত সরকারের। বিভিন্ন ধরনের চাঁদাবাজি, একেবারে বাজার থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যে কোনো কাজ করতে গেলে আটক বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এগুলো সবই ছিল এই সরকারের বৈশিষ্ট্য। সেই চাঁদাবাজি তো কমার কথা। এখন নতুন করে যদি চাঁদাবাজি তৈরি হয়, এটা দায়িত্ব তো এই সরকারকে নিতে হবে। নতুন করে যদি দেখা যায় চাঁদাবাজি হচ্ছে, তাহলে এই সরকারকে দায়িত্ব নিতে হবে। এবং চাঁদাবাজি ছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধির অন্য যে সমস্ত কারণ, সেগুলি তো সেটা তো আপনাদের দায়িত্ব একটা, এবং যারা আছেন তারা তো এগুলো জানার কথা, কারণ এরকম দায়িত্বে আছেন যারা অর্থ কিংবা ব্যাংকের দায়িত্বে আছেন, তারা তো এই সমস্ত বিষয়ে আগে কথা বলেছেন। এখন কেন এই কাজগুলোর দায়িত্ব দ্রব্যমূল্যের উপরে প্রভাব নাই কেন? এটা তো মানুষের, আমি যখন আসছি, আমার যে পরিবহন শ্রমিক এবং অন্য যাদের সাথেই কথা হয়, তাদেরই একটাই কথা, বদলে এলো না তো কিছু। জিনিসপত্রের দাম কেন কমছে না? এটা তো একটা মৌলিক বিষয়, যেটার কারণে আক্রান্ত বোধ করেছে, তার জীবনযাপন একটা কঠিন হয়ে যাচ্ছিল, এবং তার বিরুদ্ধে সেই ক্ষোভটা তো একটা বড় কারণ ছিল এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের। তো সেটার তো একটা পরিষ্কার থাকতে হবে। এখন ধরেন সরকার এমন সব ব্যবস্থা নিচ্ছেন, যে ব্যবস্থাগুলো আমরা খুবই আশঙ্কিত, উদ্বিগ্ন, যে অর্থনৈতিক নীতিমালার ক্ষেত্রে উপরের লুটেরা, এসালম কিংবা তারা এখন পলাতক, কিন্তু তাদের যে সমস্ত নীতি এবং যে সমস্ত কর্মসূচির উপরে তারা দাঁড়ানো ছিল, সেগুলি কিন্তু অব্যাহত রাখা আছে। বলা হচ্ছে যে প্রকল্পগুলি অব্যাহত থাকবে, চুক্তি অব্যাহত থাকবে, এবং এই যে বিশ্বব্যাংক, IMF, ADB, দেখা যাচ্ছে তাদের কাছ থেকে আরও বেশি ঋণ নেওয়াকে একটা কৃতিত্ব হিসেবে দেখানো হচ্ছে। এই বিশ্বব্যাংক, IMF, ADB ঋণের মধ্যে দিয়েই বাংলাদেশে কিন্তু অনেক সর্বনাশ হচ্ছে। বাংলাদেশে আজকে পাটকল যে শেষ হয়েছে, সেটা বিশ্বব্যাংকের ঋণের কারণে। ADB, বিশ্বব্যাংকের ঋণের কারণে আজকে পানি ব্যবস্থা, আমাদের ওয়াসা, এগুলোর যে বিপর্যয়, সেগুলো হয়েছে তাদের কারণে। শিক্ষা যে বাণিজ্যিকীকরণ হয়েছে, চিকিৎসা যে বাণিজ্যিকীকরণ হয়েছে, চিকিৎসা যে মানুষের আয়ত্তের মধ্যে নাই, এগুলো সবই কিন্তু এই বিশ্বব্যাংক, ADBর বিভিন্ন প্রকল্পের কারণে, IMF-এর বিভিন্ন রকম ঋণের কারণে। অথচ কত ঋণ তাদের কাছে? 2 বিলিয়ন, 3 বিলিয়ন ঋণের জন্য তাদের সব শর্ত মানা হয়, তাদের কনসালটেন্টদের নিয়োগ দেওয়া হয়, এবং তাদের প্রস্তাব এবং তাদের যে নিউ লিবারেল পলিসি, সেটা বাস্তবায়ন করতে গিয়ে পুরো জনগণের উপর যে রাষ্ট্রের দায়িত্ব, সেখান থেকে রাষ্ট্র সরে আসে। রাষ্ট্র বলে যে আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো না, তুমি নিজেরা দায়িত্ব নাও। এই নিজেরা দায়িত্ব নাও, কিংবা নিজেরা একটা ক্ষুদ্র ঋণ নিয়ে কিংবা একটা ঋণ নিয়ে একটা কিছু করে নিজে সমস্ত কিছু করবে, এটার জন্য তো রাষ্ট্র না। রাষ্ট্রের তো দায়িত্ব নিতে হবে নাগরিকদের শিক্ষা, চিকিৎসা, নাগরিকদের নিরাপত্তা, এটার দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। এবং সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে
রাষ্ট্রকে শুধুমাত্র নিপীড়নের যন্ত্র, মানে রাষ্ট্র কোথায় আছে? রাষ্ট্র আছে নিপীড়ন করার জন্য, ধরপাকড় করার জন্য, অত্যাচার করার জন্য। কিন্তু তার যখন স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা এগুলোর দায়িত্ব আসে, তখন রাষ্ট্র বলে আমি নাই, আমি পারবো না, তুমি তোমার নিজের মতো করো। এগুলো হচ্ছে বিশ্বব্যাংক, IMF, ADBর কিন্তু তাদের দর্শনই এটা। মাসে তারা যে পরিমাণ ঋণ দেয়, যে পরিমাণ রেমিটেন্স পাঠায়, তার পরিমাণ 2 থেকে 3 বিলিয়ন ডলার। সেই পরিমাণ ঋণ IMF বা বিশ্বব্যাংকের কাছ থেকে কয়েক বছরে নেওয়ার জন্য তাদের শত শত প্রস্তাব, এবং সেগুলি বাস্তবায়ন করতে গিয়ে এই যে পাটকল শেষ হয়ে গেল, চিনিকল শেষ হয়ে গেল, আমাদের শিক্ষা চিকিৎসা আমাদের হাতে বাইরে চলে গেল। তাদের কাছ থেকে ঋণ নিয়েই যদি কর্মসূচি অব্যাহত থাকে, সেটাই যদি কৃতিত্ব হয় সরকারের, তাহলে তো আর কিছুই বদলাবে না। শুধু কিছু ব্যক্তি আপনি পরিবর্তন দেখবেন, কিন্তু অর্থনৈতিক নীতিমালার মধ্যে কোনো পরিবর্তন হবে না। জিনিসপত্রের দাম তো কমবেই না। এই যে মজুরি সবচাইতে কম বাংলাদেশে, সারা পৃথিবীর মধ্যে ধনী বৃদ্ধির হার হচ্ছে সর্বোচ্চ বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের শ্রমিকদের মজুরি হচ্ছে সবচাইতে কম সারা পৃথিবীর মধ্যে। এটার কারণ কিন্তু এই ধরনের নীতিমালাগুলো, এবং এই নীতিমালা যদি অব্যাহত থাকে তাহলে এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। এই অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে কি হইল? কেন বাংলাদেশের মানুষকে বারবার মুক্তিযুদ্ধে একবার, এরশাদের বিরোধী আন্দোলনে একবার, এই গণঅভ্যুত্থানে একবার, বারবার তো মার খেতে থাকবে না। সেই জন্য আমরা এই বিষয়গুলো বিশেষভাবে সামনে আনতে চাচ্ছি। জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা তো এই সরকারের জন্য পুরো এখতিয়ারের মধ্যে পড়ে। তারা তো একটা নির্দিষ্ট কমিশন করে জাতীয় ন্যূনতম মজুরি, যার নিচে কোনো মজুরি হতে পারবে না, এটা নির্দিষ্ট করে দেওয়া। এটা তো খুবই সম্ভব। কৃষি ব্যবস্থার ক্ষেত্রে এই যে সিন্ডিকেট কিংবা এগুলোর ক্ষেত্রে, এগুলোর কৃষি নিয়ে কোনো কমিশন এখন পর্যন্ত হয়নি। কিভাবে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাবে, কিভাবে প্রাণ প্রকৃতি বিনাশী তৎপরতার থেকে কৃষিকে মুক্ত করা যাবে, আপনারা এটা আমাদের খেয়াল করা দরকার। যে ক্যান্সার হাসপাতালের একটা জরিপ হয়েছিল যে ক্যান্সার হাসপাতালে যত রোগী আছে তার মধ্যে শতকরা 70% হচ্ছে কৃষক, মানে কৃষির সাথে। কি কারণে? কারণ কৃষিতে প্রাণ বিনাশী সমস্ত ধরনের উপকরণ ব্যবহার হয়, সার, কীটনাশক যেগুলো ব্যবহার হয় সেগুলোর কারণে। এবং এটার সাথে সম্পর্কিত আপনার এই হাইব্রিড বীজ আসছে, মনসান্টো আসছে, তাদের সাথে কি হবে? জিএম যে সমস্ত তৎপরতা হচ্ছে, এগুলি কি হবে? এটা তো একটা কৃষি বিষয়ক একটা কমিশন করে এগুলো নির্দিষ্ট করা উচিত। সেটা এখন পর্যন্ত হয়নি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে এরকম একটা কথাবার্তা হচ্ছে যে সমস্ত প্রকল্প আছে, যে সমস্ত চুক্তি আছে, এটা তো বাতিল করা যাবে না। বাতিল করা যাবে না, এটা কোনো যুক্তি হতে পারে না। যেগুলো দেশ বিরোধী, দেশের মানুষ বিরোধী, দেশের জন্য বিপজ্জনক, সেগুলো কিভাবে বাতিল করা যাবে সেটি তো আপনাদের রাস্তা বের করতে হবে। এটি তো গণ অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষা তো এটাই, যেটা মানুষের স্বার্থ বিরোধী যে সমস্ত কাজ গত বছরে হয়েছে, যেমন রামপাল, রূপপুরের মতো প্রকল্প। সুন্দরবন শেষ হয়ে যাবে রামপাল প্রকল্পে, এটা বাতিল করা যাবে না, এটা তো হইতে পারে না। কিভাবে বাতিল করা যাবে? রাস্তা বের করা। রূপপুর পুরো দেশের জন্য একটা ভয়ঙ্কর বিপজ্জনক একটা প্রকল্প এবং বিশাল ঋণের বোঝা, এটা কেন বাতিল করা যাবে না? কিভাবে বাতিল করা যাবে এটা রাস্তা বের করে। আদানির কাছ থেকে কোনো প্রয়োজন নাই, আদানির কাছ থেকে আমদানি করার একটা চুক্তি করা হয়েছে, ভয়ঙ্কর চুক্তি, কিংবা LNG আমদানি, এগুলো কিভাবে এগুলো থেকে বের হওয়া যাবে সেটা রাস্তা বের করার জন্যই তো আপনার রাস্তা ব্যবস্থা করতে হবে, পথ বের করতে হবে। একটা আন্তর্জাতিকভাবে একটা কনভেনশন আছে, ওডিএস ডেট বলে, যে ঋণ একটা সরকার যদি জনস্বার্থ বিরোধী তৎপরতার জন্য ঋণ নেয়, সেটার জন্য যদি জনসম্মতি না থাকে, এবং সেটা যদি এমন সরকার করে যে সরকার জনগণের সম্মতি ছাড়া বিভিন্ন প্রকল্পের জন্য, জনগণের জন্য ক্ষতিকর প্রকল্পের জন্য ঋণ নিয়েছে, তাহলে সেই ঋণ প্রত্যাখ্যান করার অধিকার সেই দেশের মানুষের আছে।